তোর দেখ ছেলেটা কি জোস, ইচ্ছে করছে টুপ করে গিলে ফেলি। হ্যাঁ, দেখতেই জামাই জামাই ফিলিংস আসে। বেশ খুশি হয়ে বলে ক্যাথি। তোর একবার তাকিয়ে দেখ, ফিদা হয়ে যাবি। ক্যাথি তো অলরেডি ফিদা হয়ে গেছে। ছেলেটার দিকে তাকিয়ে খুশিতে গদগদ হয়ে বলে স্টেলার। তোর দুজনে চিল্লাচিল্লি শুনে বিরক্ত হয়ে বলে আব্বে। স্টেলার কেতলি দুটারে গাল উঁচু করে থাবড়ামো। বেয়াদবদের বেয়াদব। তোরা পোলা দেখতাছস, দেখ আমারে টানছো কেন? ক্যাথি রেগে বলে একদম ওইসব নামে ডাকবি না, আমার সুন্দর একটা নাম আছে, বুঝেছিস? স্টেলার কাঁদো কাঁদো হয়ে বলে স্টিল কি হারামি, আমার নাম স্টেলার যিশুজা, সুন্দর করে ডাকবি বুঝলি? তোর গাল বাঁকা করে বলে কি এমন নাম রে ভাই? আংরেজি নামে রাখছে, কিন্তু মাদার আর ফাদার ছাড়া কিছু পারছস দুজনে? ভাগ্যিস আমি সুন্দর করে ডাকি, নইলে তোরা সেই ডাকেরও যোগ্য নস। স্টেলার ক্যাথি ভালো করে বুঝতে পেরেছেন এই মেয়ের সাথে কথায় পারা যাবে না, তাই দুজনে বড় নিঃশ্বাস ফেলে আশ্রমে সামনে দাঁড়িয়ে ছেলেটাকে দিকে তাকিয়ে থাকলো। ব্ল্যাক শু, হোয়াইট শার্টের সাথে ব্ল্যাক কোট, প্যান্ট আর সিলভার কালারের ঘড়িটাতে বেশ মানিয়েছে। চুলগুলো জেল দিয়ে পিছনে সেট করে তার সাথে হাই লেভেলের অ্যাটিটিউড নিয়ে কানে ব্লুটুথ ডিভাইস দিয়ে কারো সাথে কথা বলছে। স্টেলার আর ক্যাথি সেই দিকে তাকাতে তাকাতে তুরের কাঁধে মাথা রাখলো। তুর ভুরু কুচকে ওদের শরীরে হিজাব টেনে ঠিক করতে করতে বলে দুই লুচু মহিলারা কোথায় হারালি? স্টেলার খুশিতে লাফিয়ে উঠে বলে আশ্রমের নতুন বিল্ডিংয়ের দিকে তাকিয়ে একবার দেখ, জোস একটা জিনিস দেখা যাচ্ছে। ক্যাথি বলে আহা, আমার স্বপ্নের রাজকুমার। তুর ওদের কথা সোজা হয়ে দাঁড়িয়ে ডান দিকে মাথা কাত করে তাকিয়ে ভুরু কুচকে থাকে। এই প্যাকেট করা পোলা দেখিয়া খাইয়া ফেলতেছিস, দেখাচ্ছি মজা। ডেভিল স্মাইল দিয়ে বলে তোরা জিনিস দেখতাছিস, কিন্তু আমি তোদের দুলাভাইরে দেখতেছি। স্টেলার চমকে উঠে ডেপ ডেপ করে তাকিয়ে থাকে, আর ক্যাথি ভুরু কুচকে তাকিয়ে বলে এইবার কোনো গড়বড় করবি, মাদারকে বলে দিব দেখিস। তোর এই সব কিছুর কারণে 17 বছরের 11 মাস 2 দিনে সিঙ্গেল রয়ে গেলাম। স্টেলার কাঁদো কাঁদো হয়ে দাঁড়িয়ে আছে। তোর মুখ বেঁকিয়ে বলে তো আমি কি করব? বাই দা চিপার চাপা গলি, ওয়েট কর, তোদের হবু দুলাবাইকে ফিক্সড ডিপোজিটের মতো ফিক্সড দুলাবাই করে আনছি। ওলে আমার চুনো মুহাত ইতনা সুন্দর হে ইয়া मैं क्या করম। স্টেলার ক্যাথি হাত শক্ত করে চেপে ধরে বলে বইন, এই পাগলের থামা, ওর পোলারে দেখা বোঝা যাচ্ছে অ্যাটিটিউডের বস্তা, আজ তোর শেষ, থামা ওরে। ক্যাথি বিরক্ত হয়ে বলে চুপ কর, এখন আর কিছু করা যাবে না, বরং দাঁড়িয়ে দেখ কি হয়। তোর দুহাতা দিয়ে স্কার্ট হালকা উঁচু করে সামনে এগিয়ে যেতে যেতে মুচকি হাসছে, যার মানে ফাঁসগাই বাকরা। কথা কম বলতে, জাস্ট কম বলবে, বাড়তি কথা আমি একদম পছন্দ করি না। শাহেদ সো কাজের কথাই বলবে। আমি আশ্রমে কাজে এসেছি যে কয়দিন হয়েছে, মাত্র 1, এর মধ্যেই সব ঝামেলা পাকিয়ে আছো, এইটা বুঝতে পারছো না? আসলে এই বৃদ্ধ আর বাচ্চাদের কি হতো? ফর গাডস সেক শাহেদ, তাদের ঝামেলা পাকিও না, যা জন্য যে শাস্তি বরাদ্দ থাকে তা পেতে হবে। সো টু ইট ফাস্ট। আমি আসলে অবস্থা খুব একটা ভালো হবে না। রেগে বম হয়ে কথাগুলো বলছে আনান সায়েদকে। সায়েদ হচ্ছে তার পিএ, তাজবিদ তাওয়াফ আনান, পেশা একজন হার্ট সার্জন। বেশ রাগী, জেদি আর রকচাটা, বাকিটা পরে জানতে পারবেন। আনান রেগে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। তুর আনানের পিছনে দাঁড়িয়ে বলে হ্যালো এক্সকিউজ মি। কণ্ঠের স্বর অনুসরণ করে পিছনে ফিরে দাঁড়ালো। দূর দিয়ে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। 17 কিংবা 18 একটা মেয়ে দাঁড়িয়ে আছে চিপচিপে গরমে শরীরে, সাদা শার্টের সাথে লাল টুকটুকে লং স্কার্ট, তার সাথে ম্যাচিং করা মাথায় লাল হিজাব।
গায়ের রং ফর্সা, তাই সাদায় ফুটে উঠেছে। আনান পুরো স্ক্যান করে ভুরু কুচকে তাকিয়ে বলে, হাউ ক্যান আই হেল্প ইউ? তোর ভুরু কুচকে মনে মনে ভাবছে, শালা ইংরেজি তোদের কারণে দেশ স্বাধীন হয়েছে, হয় নাই। ইচ্ছে তো করছে চুল সব ছিঁড়ে ফেলে। তুই নিজেকে কোনো রকম সামলে মিষ্টি হেসে বলো, একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি, আপনি যদি একটু বলে দিতেন। আনান মোবাইলের দিকে তাকিয়ে বলো, হ্যাঁ বলুন, আমি চেষ্টা করব। তোর মুখ ভেঙচি দিয়ে আবার মুখে দুঃখী দুঃখী ভাব এনে স্টেলার আর ক্যাথির দিকে আঙুলে তাক করে আনানকে ইশারা করে আদুরে গলায় বলে, ওই যে ওরা ওরা আমাকে জিজ্ঞেস করেছে বিয়ের সময় কি বলে বিয়ে হয় সেটা বলতে, কিন্তু আমি তো ছোট, আমি জানি না। আর জানি না বলাতে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আপনি তো আমার বড় হবেন, আর বড়রা সব জানে, কাউকে আশেপাশে দেখছি না, তাই বাধ্য হয়ে আপনার কাছে এসেছি। আপনি একটু বলে দেবেন প্লিজ। আনান তুরের দিকে তাকিয়ে তুরের মায়াবী মাসুম চেহারা দেখে কথাটা বিশ্বাস করে নিল। তুরের গাল দুটো লাল আবার ছড়িয়ে আছে। আদুরে গলায় কথা বলার সময় গালের দুপাশে নড়ে উঠেছে, তা দেখে আনানের মায়া লাগলো। মনে মনে ভাবছে, আসলে মেয়েটা বড় অবুঝ। আনান, একটু হেল্প করলে তোর ক্ষতি হতো না, বাচ্চা মেয়ে তো। আনান তুরের দিকে তাকিয়ে বলে, ওকে ওকে বলছি, বাট তুমি ছোট মেয়ে, এসব জানা কথা না, তবে না জানাই বেটার। তাও বলছি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মুসলিম, আর মুসলিমদের বিয়ে হয় কালেমা পড়ে, কবুল বলে, বুঝলে? তোর মাথা নিচু করে বাঁকা হাসলো, মুখ যথেষ্ট ইনোসেন্ট করে বোকা বোকা চাউনি দিয়ে বলো, কবুল মানে? আনান শান্ত দৃষ্টিতে দূরে অবলোকন করতে করতে বলো, কবুল মানে রাজি। ছেলে যদি সব শর্ত মেনে রাজি হয় তো তাকে 3 বার কবুল বলতে হয়। শর্ত শোনার পর 3 বারই কবুল কবুল বলে। এরপর মেয়ে তুর আনানকে বলতে না দিয়ে মুচকি হেসে বলো, আলহামদুলিল্লাহ, আমিও রাজি, কবুল কবুল। আহা, জামাই এখন আমরা মেয়া বিবি। আনান ভ্যাকাচাকা খেয়ে গেল। তুর দাঁত কেলিয়ে বললে, ওলে আমার জামাইটা একদম কিউট পিউট। আমি এত ছোট না, বুঝলা? ঠিক বয়সে বিয়ে দিলে আমার ছেলে পেলে তোমার সমান লম্বা হয়ে যেত। আনান হাঁ করে আছে, কথা বলতেই ভুলে গেছে। তুর হাত দিয়ে ইশারা করে ক্যাথি আর স্টেলারকে ডাক দিল। ক্যাথি আর স্টেলার ভয়ে ঢোক গিলে তুরের দিকে এগিয়ে এলো। তুর আনানের কোটের কোনা ধরে টেনে বলে, তোদের দুলাভাই। ক্যাথি অবাক হয়ে তাকিয়ে বলে, মানে? স্টেলার ডেপ ডেপ করে তাকিয়ে আছে। তুর আনানের কোঠের কোনো ধরে নিয়ে নিয়ে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, ও আর আমার একটু আগে বিয়ে হয়ে গেছে। এই ধর 1 মিনিট 10-12 সেকেন্ড আগে তোর দুলাভাই বলেছে আর 15 দিন পর যখন আমরা 18 বছর হবে তখন রেজিস্ট্রি করে দিবে। আনান তুরের কথা চমকে উঠে পুরোত কথা বোধগম্য হতেই রেগে বলে, হোয়াট? আনানের রাগী মুখ দেখে স্টেলার ক্যাথি ভয় পেয়ে গেল। তুর মুচকি হেসে বলে, ভয় পাস না, এইটা তার নাম, তোদের দুলাভাইয়ের নাম কিন্তু তোদের মতো ইংরেজিতে স্টিল ক্যাথলি দুলাভাই। হোয়াট? আনান রাগের চোখ লাল লাল করে আছে। এই মেয়ে তাকে বোকা বানিয়েছে, যা মেনে নিতে পারছে না। আনান হাত মুঠ করছে আর খুলছে। ক্যাথি তা দেখে ভয়ে ভয়ে বলল, তুই কি করছিস? দেখ বেশি হয়ে যাচ্ছে। স্টেলার চোখ খিচে আছে, ভয়ে হাঁটু প্রায় কাঁপছে। আনানের পুরো গা কাঁপছে রাগে। আনান কিছু বলতে যাবে, তার আগে চার্চের ঘন্টা ঢং ঢং করে বেজে উঠল। যা শুনে তুর আনানের ঢোক ছিঁড়ে দিয়ে বলল, আল্লাহ হাফেজ জামাই বলে দৌড় দিল চার্চের দিকে। আনান রেগে বাজখাই গলায় বলল, আই উইল কিল ইউ। আনান হনহন করে হেঁটে সামনে এগিয়ে যেতে বলে, আমি তোমাকে দেখে নেব, বেয়াদব মেয়ে। তাসবির তাজব, আনানকে বোকা বানানোর শাস্তি তুমি পাবে। আনান গাড়িতে উঠে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে গাড়ি স্টার্ট দিয়ে সই করে চলে গেল। স্টেলার ভয়ে ভয়ে তাকিয়ে বলে, তোর বেশি করে ফেলছে এইবার এই লোকটা, না জানি কি করে। ক্যাথি তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, মেয়েটা শুধরাবে না। চার্চের পাশে ছোট্ট একটা বাড়িতে মাদার ক্রিস্টোফার
থাকে সে বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছে তুর আর বিড়বিড় করছে, আজ তুই শেষ তুর, এই মাদার নামক আম্মা তোকে খুন করে দিবে, হে আল্লাহ বাঁচাও, রক্ষা করো। তুর এসেছে বুঝতে পেরে মাদার ক্রিস্টোফার দরজার ভেতর থেকে জোরেই বলে, আজ বাড়িতে কারো জায়গা নেই, বাইরে হেঁটে হেঁটে বাদর হচ্ছে, মেরে ভূত বানিয়ে দিব আজ। ও ইজেছ, এই মেয়েকে বুদ্ধি দাও, জ্ঞান দাও। তুর দাঁত কেলিয়ে বাড়ির পেছনের দিকে গিয়ে জানালা বেয়ে উঠল, পা টিপে টিপে মাদারের পিছনে থেকে জড়িয়ে ধরল। মাদার চমকালো না, বরং মুচকি হেসে আবার মুখ ফুলিয়ে বসে রইলেন। তুর মাদারের গালে চুমু দিয়ে বলে, ও আম্মা এত রাগো কেন? রাগলে পুরাই জোশ লাগে। মাদার ফিক করে হেসে দিল, এই মেয়েটা ওপর তিনি রাখতে পারেন না। তুরকে জড়িয়ে ধরে বলে, সারাদিন কিসের এত দুষ্টুমি, খাওয়া দাওয়া না করলেও চলবে, যা গোসল করে নামাজ পড়ে আয়, আমি খেতে দিচ্ছি। তুর দাঁত কেলিয়ে বলে, তাড়াতাড়ি খেতে দাও, আবার আশ্রমে যেতে হবে, সবাই অপেক্ষা করছে তো, আমি গোসল সেরে নামাজ পড়ে আসছি। মাদার ক্রিস্টোফার মুচকি হাসি খাবার আনতে গেল। তুর সেই দিকে তাকিয়ে হিজাবের পিন খুলতে খুলতে তার নির্দিষ্ট রুমে চলে গেল। আনান বাড়িতে গিয়ে ভাঙচুর করছে, কেউ ভয় তার পাশে ঘেরছে না, কাজের লোক সব ভয়ে জড়সড় হয়ে আছে। বয়স্ক কাজের লোক রহিম কাকা ফোন করে আনানের বেস্ট ফ্রেন্ড মাহেরকে বলল আসতে। মাহের ছাড়া আনানকে কেউ সামলাতে পারে না, একমাত্র তারই কথা আনান শোনে। এত বড় সাহস, আমাকে বোকা বানায়, ইডিয়েট, পস্তাতে হবে খুব। আজ অবধি কেউ এইভাবে কথা বলেনি এই আনানের সাথে। আর এই মেয়েকে তো আমি, চিৎকার করে বলে লাথি মেরে কাচের ফুলদানি ভেঙে ফেলল। আরেকটা ফুলদানি হাতে নিতেই কল এলো। আনান ফুলদানি রেখে কল রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ বলো। অপর পাশ থেকে সাদেব বলে, স্যার আশ্রমে আসতে হবে, কিছু লোকাল গুন্ডা সমস্যা করছে খুব, আপনি ছাড়া তাদেরকেও সামলাতে পারবে না, তারা বৃদ্ধাশ্রম এইখান থেকে সরাতে বলছে। এতিমখানা আর আশ্রম একসাথে থাকতে দিবে না বলছে তারা। আনার বাঁকা হেসে বলে, ডাক্তার আনানের হিসাবে কাজ না হলো তাজবীরের স্টিক কাজে লাগাতে হবে। আর তুমি ভালো করে জানো আনানের কাজে বাধা দিলে সে কিছু না করলেও তাজবীর তা মেনে নেবে না। সাহেদ বুঝতে পেরেছে খারাপ কিছু হবে, ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, স্যার আপনি আসা দরকার নেই, আমি সামলে নিব। আনান টেডি স্মাইল দিয়ে বলে, তুমি যদি পারতে তাহলে আমাকে কল দিতে। না সাহেদ, কাজটা আমারই দেখতে হবে, সো আমি আসছি। ফোন কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেল। সাহেদের ঘাম ছুটে গেছে, বুঝতে বাকি নেই কারোর সময় শেষ হয়ে এসেছে। শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল আনান। বিকেলে আনান সব ঝামেলা মিটমাট করে বাগানের সাইড ক্রস করতে গিয়ে থেমে গেল। কেউ খুব মিষ্টি কণ্ঠে গাইছে, যেন আনারকে থামতে বলছে। আনার 2 কদম পিছিয়ে গিয়ে দেখল অনাথ আশ্রমের সব বাচ্চারা বাগানে গোল করে বসে আছে, আর তাদের মাঝখানে বসে একটা মেয়ে গিটার বাজিয়ে গান গাইছে। অপর পাশে বৃদ্ধাশ্রমে সবাই বসে বসে গান শুনছে। আনার মেয়েটাকে দেখার জন্য এগিয়ে যায়, তার আগে সাহেদ দৌড়ে এসে আনানকে বলে, স্যার আর আধ ঘন্টা পর একটা সার্জারি আছে, তাই আপনাকে এখনই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। আনান বাগানের দিকে তাকিয়ে সাহেদকে বলল, ওকে লেটস গো। আনানের কানে সেই গানের সুর বেজে উঠছে, যাতে আনান খুব বেশি বিরক্ত। কিছু ভালো লাগা বরাবরের মতো বিরক্ত লাগে। ভালো লাগাগুলোকে অনেক আগে পা দিয়ে মারিয়ে দিয়ে নতুন নিজেকে গড়েছে। এখন নিজের অভ্যাসের বাইরে কোনো কিছু আনারের পছন্দ নয়। আজও তাই হলো। ভেসে আসা গানের 2 লাইন ভালো লেগেও অসহ্য লাগছে। আজ শুক্রবার আর হাসপাতালেও তেমন কাজ নেই, তাই আনান বাসায় রেস্ট করছে। রাত 3:30টায় ফিরেছে আনান। শাহেদের অবস্থা শোচনীয়, ঘুমের কারণে চোখে পথ দেখছে না। কোনো রকম চোখ খোলা রেখে আনানের সাথে বাসায় এসেছে, এসে সোফার ওপর পড়ে ঘুমিয়ে গেছে। এখনও খবর নেই সে দিব্য সোফায় হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে।
দু চোখে পাতা এক করতে পারেনি আনান। একজনের উপর রাগ করে কারোর উপর ঝেড়েছে। প্রায় 9টা বাজতে চলল। আনান কফি হাতে তার রুমের সাথে লাগোয়া ছোট্ট ছাদে দাঁড়িয়ে আছে। একটু আগে মাহির এসেছে আমানের বাসায়। সোফায় শাহেদকে তার হাত পা ছড়িয়ে ঘুমাতে দেখে বুঝতে পারছে কোনো সমস্যা হয়েছে। তাই তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। আনানের রুমে প্রবেশ করতে হলে তার পারমিশন নিতে হয়, কিন্তু মাহেরের ক্ষেত্রে সেই নিয়ম নেই। তাই অনায়াসে মাহের রুমে প্রবেশ করল। আনান কফির মাকে চুমুক দিয়ে সামনে তাকিয়ে বলল, কি ব্যাপার আজ এত সকালে, তাও আমার বাসায়? মাহের অবাক হলো না। বরাবরের মতোই আনানের পাশে দাঁড়িয়ে বলল, ছেলেগুলোকে মারলি কেন আনান? আনান ভাবলেশীন ভাবে বলল, বেঁচে থাকার কথা ছিল নাকি যে মারব? মাহের বেশ বিরক্ত হয়ে বলল, হেয়ালি সাইডে রাখ আনান, ওদের দেখে মনে হচ্ছে ওরা ওই রকম কোনো অন্যায় করেনি যে মেরে ফেলতে হবে। আনান কফির মগ পাশে রেখে মাহেরের দিকে তাকিয়ে বলল, ডোন্ট জাস্ট এ বুক বাই ইটস কাভার। একটা উক্তি আছে, সেটা তো জানিস নিশ্চয়। নিষ্পাপ যে মানেই সে যে নিষ্পাপ হবে এমন তো কোথাও লেখা নেই। যাদের সুপারিশ করছিস তারা 1 বছর আগে 3টা রেপ করেছে, তাও এমন কিছু নিষ্পাপ মেয়েদের যারা বাস্তবতা বুঝতে শেখেনি, যাদের হেসে খেলে বেড়ানোর বয়স। একজনের বয়স 5, আরেকজনের 7 এবং 10 বছরের বাচ্চা মেয়েদের শরীর দেখে যাদের কামুক মনোভাব জেগে ওঠে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। মাহের হা হয়ে আছে। আজও আনার সঠিক আর সে ভুল। যারা এমন জঘন্য কাজ করে তাদের বাঁচার অধিকার নেই, আসলে নেই। মাহের মাথা নিচু করে বলে, সরি ইয়ার, তোকে ভুল বুঝলাম। আনার মাহেরের দিকে এক পলকে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মাহের ভুরু কুচকে তাকালো আনারের দিকে। আনার বিরক্ত হয়ে বলল, আবার কি? এইভাবে তাকিয়ে আছিস কেন? যা জিজ্ঞেস করা সোজাসুজি জিজ্ঞেস করলেই হয়। ইরিটেটেড লুক দেওয়ার মানে হয় না। মাহের একইভাবে তাকিয়ে বলে, সব বুঝলাম, কিন্তু কাল ভাঙচুর করলি কেন? সেটার কারণ কি? কার ওপর এত রাগ হলো যে ভাঙচুর করতে হলো? কালকের কথা মনে হতে আনারের চল শক্ত হয়ে এলো। চোখ বন্ধ করলো, রাগ কন্ট্রোল করছে। ঘাড়ের রগ সব ফুলে উঠছে। মাহের হকচকে গিয়ে বলো, কিরে কি হলো? আনার চোখ খুলে তাকিয়ে বলো, এক বেয়াদব 3rd ক্লাস মেয়ের জন্য এমন হয়েছে। আই শিওর ওকে আর সামনে পেলে মেরে পুঁতে দিব। মাহের আনানের দিকে তাকিয়ে বলল, কেসটা কি? সেটা না বলে বুঝবো কিভাবে? আনার বড় নিঃশ্বাস ফেলে কালকের ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল মাহেরকে। মাহের শুনে হাসতে হাসতে অবস্থা খারাপ করে ফেলছে। আনার প্রচণ্ড বিরক্ত হলো মাহেরের হাসি দেখে। মাহের কোনো রকম হাসি কন্ট্রোল করে বলো, ভাই যাই বলস, মেয়েটা সাহসে তারিফ করতে হয়, তা না হলে যেই তাজবির তাজওয়াফ আনানের ভয়ে মেয়েরা মনের কথা মনেই চাপা দিয়ে দিত, তাকে কিনা সোজা কবুল বলে জামাই বানিয়ে দিল। আনবিলিভেবল। আনার রাগে দাঁতে দাঁত চেপে বলল, রাবিশ, হাতের কাছে পেলে জাস্ট মেরে দেব। মাহের মুচকি হেসে বলল, দেখিস ও মেয়েটা আবার তোকে না মেরে দেয় যে মরায় মরেও শান্তি পাবি না। মানে কি বলতে চাইছিস? ক্লিয়ার করে বল। মানেটা এখন বুঝবি না, যেদিন বুঝবি সেই দিন সে মেয়ের মাঝেই তোর মরণ হবে দোস্ত। মেয়েটার মাঝে স্পেশাল কিছু একটা তো অবশ্যই আছে যা দিয়ে তোকে কাবু করতে পারে। ফালতু কথা একদম অপছন্দ, সো বলবি না। হ্যাঁ, এখন তো আমার সব কথাই ফালতু মনে হবে জামাই। আনা রেগে গিয়ে থুম করে মাহেরের পিঠে এক কিল বসিয়ে দিল। মাহের পিঠ ডলতে ডলতে বলো, হারামি গুন্ডা, অভিশাপ দিচ্ছি ওই মেয়ে যেন তোর বউ হয়। আনার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলো, ইম্পসিবল। মাহের মুখ বেঁকে বলো, তাহাজ্জুদ পড়ে দোয়া করুম দেখিস। আনার রুমের দিকে যেতে যেতে বলো, শুকনীর এ যেতে হবে, একবার গেলে আয়। মাহের আনারের পিছু যেতে যেতে বলো, শুকনীর মানে? শুকনীর হচ্ছে বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রমের নাম। বৃদ্ধাশ্রমের নাম সুখ আর অনাথ আশ্রমের নাম নীর। দুটো এখন একসাথে, তাই 2 নাম মিলে
শুকনির হয়েছে। বুঝলাম, কিন্তু দুটো আলাদা ছিল নাকি আগে? হ্যাঁ, আলাদা ছিল, আলাদা মালিক ছিল, তাই এখন আমি নিয়েছি, তাই একসাথে করে ফেলবো। মেয়েটা কি ওইখানকার? আবার সেই কথা? বেশি হচ্ছে কিন্তু। ওকে ওকে সরি। বাপরে কি তেজ! আনার রাগী দৃষ্টি দিয়ে তৈরি হতে লাগলো। শুক্রবার মানে তোরের জন্য ঈদের দিনের মতো। তোর মাদার ক্রিস্টোফার থেকে অনুমতি নিয়ে তোর বেরিয়ে পড়ল শুকনিরে যাওয়ার জন্য। এস্টেল আর ক্যাথি হাতে দুটো প্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকে বাড়ির বাইরে। গিটারের ব্যাগ পিছনে, দু হাতে দুটো বক্স নিয়ে বাড়ির বাইরে এসে বলল, চল যাওয়া যাক। এস্টেলা তোরকে উদ্দেশ্য করে বলল, জানিস পাড়ার রুস্তম গুন্ডা আর তার কিছু সাঙ্গপাঙ্গকে কে যেন খুব বাজেভাবে মেরে ফেলেছে। ক্যাথি ভাবুক হয়ে বলো, পুলিশ তো জানিয়েছে, তারা কিছু জানে না। আমার মনে হয় কোনো মাফিয়া বা ডন টাইপের লোকের কাজ। তোর খুশি হয়ে বলে, তাহলে সেটা আমার জামাইয়ের কাজ। ইচ্ছে করছে খুঁজে এনে দাম্বা স্টাইলের দুটো চুম্মা দেই। স্টেলা বোকা বোকা চাউনি দিয়ে বলে, তোর জামাই মানে কালকে সেই লোকটা? ক্যাথি বিরক্ত হয়ে বলে, তোর কি হচ্ছে? তুই কি কালকের লোকটার কথা বলছিস? তোর মুখ বিকৃতি করে বলে, সে আমার চয়েস এত বাজে না। নেহাত তোদের প্রেমে পড়া থেকে আটকাতে এমন করেছি, নইলে এমন আগাগোড়া প্যাকেট করা ছেলে আমার জীবনও পছন্দ না। আমার জামাই হবে কোনো এক বড় মাফিয়া, যে স্টাইলের সাথে হুডি পরে মুখ ঢেকে ফিল্মি স্টাইলে আমার সাথে দেখা করতে আসবে। আর মাফিয়াগিরি কাজ হবে হুডি পরে। আহা, আমি মাফিয়ার বউ। বাচ্চা সব কালো হুডি পরে পয়দা হবে, হয়ে এটিটিউড ধরে কান্না করবে। জোস একটা ফিলিংস, কিন্তু ওই প্যাকেট করা পোলা আমার একটু পছন্দ না। পুরাই ইংরেজের বাচ্চা, শালা হোয়াইটের দোকান। ক্যাথি আর এস্টেলা পারছে না কচু গাছের সাথে ফাঁস দিতে। মাফিয়ার বউ হবে ভালো কথা, কিন্তু পোলাপান হুডি পরে জন্ম নেবে, এটা কোনো কথা? জীবনে এমন কথা শুনে নাই। অ্যাটিটিউড নিয়ে কান্না কেউ করেছে কি না আজ অবধিও জানা নেই। এই মেয়ের মাথা মানুষের মগজের বদলে ছাগলের মগজ আছে মনে হয়। তোর কল্পনায় চলে গেছে। ক্যাথি নিজেকে স্বাভাবিক করে স্টেলাকে মাথা চাপড় মেরে বলে, সোজা হয়ে দাঁড়া গাধি। আর এই হুডি বাচ্চারে কল্পনা থেকে টেনে নিয়ে আয়। আর কিছুক্ষণ থাকলে হুডি পরা নাতি নাতনি ও পয়দা হয়ে যাবে। স্টেলার মাথা ডলতে ডলতে তোরকে টেনে নিয়ে শুকনিরের দিকে অগ্রসর হলো। ক্যাথি ও তাদের সাথে সাথে গেল। তোর খুব বিরক্ত তার কল্পনার জল্পনার মাঝে ব্যাঘাত ঘটানোর জন্য। শুকনির আর গির্জার মধ্যে একটা রাস্তার তফাৎ। শুকনির থেকে গির্জা যেতে 2 মিনিটও কম সময় লাগে। রাস্তা পার হয়ে শুকনিরে এলো 3 জন। তোদের 3 বান্ধবীকে দেখে বাচ্চারা হৈ হৈ করছে। এইটা প্রতি শুক্রবারে হয়ে থাকে। প্রবীণ যারা আছে তারাও বেশ খুশি। তোর একমাত্র মেয়ে যাকে সবাই চোখে হারায়। স্টেলা আর ক্যাথি বেশিক্ষণ থাকতে পারে না, তাদের ধর্মের কিছু লোক এগুলো পছন্দ করে না, তাই তোর সব সময় আসে এখানে, একটা দিন বাদে থাকে না। যদি কখনো আসতে দেরি হয় তখন সব বাচ্চারা গিয়ে হানা দেয়। তোর সবাইকে নিয়ে শুকনিরে বাগানের মধ্যে গেল। এই শুকনিরের বাগানটা অনেক বড়, ব্যক্তি মালিকানাধীন ছিল, তাই শুকনিরের সৌন্দর্য চোখে লাগার মতো। বাগানে বসার জন্য মাঝখানে বড় অনেকটা জায়গা জুড়ে পাকা করা, আর তার চারপাশে হরেক রকমের ফুল গাছ। স্টেলার একটা প্যাকেট বাচ্চাদের দিকে এগিয়ে দিল। প্যাকেটের রং বেরঙের বেলুন রাখা। সবাই বেলুনগুলো ফুলাতে শুরু করলো। ক্যাথি বড় গাছটার সামনে চুল রেখে গাছে বেলুন আটকাতে ব্যস্ত। স্টেলা বাগানের চারপাশে শুকনো পাতাগুলো ঝাড়ু দিচ্ছে। তোর প্রবীণদের আনতে গেছে। 26 জন নিয়ে বৃদ্ধাশ্রম, 30 জন ছিল, তার মধ্যে 4 মহিলা মারা গেছে। অনাথ আশ্রমে বাচ্চার সংখ্যা 35 জন। তোর গিয়ে দাঁড়াতে সেখানের মধ্যে সবচেয়ে বয়স্ক যিনি আছেন তিনি বলেন, নাতনি
এসে পড়েছ? তোমাকে মিস করছিলাম খুব। আজ শুকনিরে নতুন মালিক আসবে দিদি ভাই, এসে ভালোই করেছ। ও দাদু, এইটা আমার পরিবার, আমি কিভাবে না আসি বলো? একজন মহিলা বলো। বনু, আজ তোকে দারুণ লাগছে, পুরাই মাশাল্লাহ। তোর ভাব নিয়ে বলে, আজ ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি তাই দিদি ভাই। তুরের কথা সবাই খিলখিল করে হেসে উঠল। তুর নিজেও হেসে উঠল। হুইল চেয়ারে বসে আছে একটা দাদু, সে তুরকে বলে, তা আজ কী গান শোনাবে আমাদের, ভেবে দেখতে হবে দাদাই। সবার মধ্যে থেকে একজন মহিলা উঠে বলো, সব তো ঠিক আছে, কিন্তু আজ কি রান্না করা যায় সেটা বলো। সবাই মিলে আজ বাগানের দক্ষিণ পাশে চুলো বানিয়ে তাতে কিছু রান্না করব। দুজন বলো, তুর ঠিক করুক, আমরা আমাদের দিদি ভাইয়ের পছন্দ মতো রান্না করব। দুজনের কথা সবাই সহমত পোষণ করলো। তুর কিছুক্ষণ চিন্তা করে বলো, আমরা অনেক মানুষ, তাই আলাদা আলাদাভাবে রান্না করলে অনেক সময় আর জিনিস লাগবে, তার চেয়ে সবাই ডালে চালে খিচুড়ি রান্না করতে পারি। কি বলো দাদা দাদুরা? তুরের কথা সবাই রাজি হয়ে গেল। প্রবীণ মহিলা পুরুষ সবাই বাগানে গেল। পুরুষেরা সবাই এক পাশে বসে গল্প করছে। মহিলা আছে মোটে 12 জনের মতো, তারা সবাই মিলে রান্নার কাজ করছে। তুর সব বাচ্চাদের তার নিয়ে আসা পিঠাগুলো দিচ্ছে। ক্যাথি সবাইকে চকলেট দিল। সবাই বেশ খুশি। মহিলা আর পুরুষদের জন্য তাদের পছন্দ অল্প কিছু খাবার এনেছে তুর। মাদার ক্রিস্টোফার তা নিজ হাতে তৈরি করে দিয়েছেন। তুরের কোলে দুটো ছোট বাচ্চা মেয়ে, একটার বয়স প্রায় 4 বছর আর একটার বয়স 5 বছর। তারা তুরকে তুরুদি বলে। ছোটটা নাম তুলি আর বড়টার নাম আবির। তুলি তুরের গালে চুমু দিয়ে বলে, তুরুদি চলো লুকোচুরি খেলবো সবাই। আবির তুরের গলা জড়িয়ে ধরে বলো, হ্যাঁ তুরুদি চলো। স্টেলার বলে, চল তুই খেলি। ক্যাথিও জোর করলো। ক্যাথি নিচ থেকে বলল, আমি চোর হব, তোমরা সবাই লুকাবা। তোর মুখ টিপে হেসে বলো, শেষ পর্যন্ত মেনে নিলি তুই কেতলি চোর। বাহ, কে আর দিন আগায়া। ক্যাথি রেগে ফেটে পড়ছে। এই মেয়েটা তার নামটাকে জ্বালিয়ে খেলো, শেষমেশ চোর উপাধি দিল। জেসেস, এটাতে মানুষ বানাও, আর না হয় আমাকে শক্তি দাও যাতে এটাকে মানুষ করতে পারি। চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করতে করতে বলো, বাচ্চারা সবাই লুকাও। স্টলে বাগানে ভিতরে শুকনো পাতার উপর শুয়ে উপুড় পাতা দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে। তা দেখে তুর ভুরু কুচকে তাকে বলো, আল্লাহ যখন আক্কেল বিতরণ করেছিল এটা তখন ঘাস কাটতে গিয়েছিল, আমি শিওর। গাদি কোথাকার। স্টেলার এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব বাচ্চারা জায়গা মতো লুকিয়ে গেছে। তোর নতুন বিল্ডিংয়ের ভিতরে দরজার পাশে খামটি মেরে বসে আছে। আর এইদিকে আনান আর মেহের শুকনিরে এলো। সব প্রবীণদের সুবিধা অসুবিধা জিজ্ঞেস করে নিল। বাচ্চাদের দেখতে না পেয়ে এক বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করলো, দাদি বাচ্চাদের আজ দেখতেছি না যে, ওরা সবাই কোথায়? উনি মুচকি হেসে বলো, বড় নাতনি এসেছে, সবাই বেশ আনন্দে আছে, তাই বড় নাতনির সঙ্গে লুকোচুরি খেলছে, একটু পরেই সবাই বের হবে। আনান মুচকি হেসে বলে, ঠিক আছে দাদি। মায়ের ভুরু কুচকে তাকিয়ে বলো, বড় নাতনি কে রে আনান? আমি ঠিক জানি না, এই সব শাহেদ দেখতো। বিগত 1 মাস থেকে আমি কাল এসেছিলাম এখানে, তাই এত কিছু জানি না। ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। তুই চারপাশটা ঘুরে দেখ, আমি বিল্ডিংয়ের কাজ কত দূর হয়েছে তা দেখে আসি। ওকে। আনান নতুন বিল্ডিংয়ের দিকে যেতে লাগলো। তুই রেডি হয়ে আছে, ভেবেছে ক্যাথি আসছে। আনান চারপাশে সব কাজগুলো দেখছে। পায়ের শব্দগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে শুনে তুর দেয়ালে ঘেঁষে দাঁড়ালো। আনান বিল্ডিংয়ের ভিতরে ঢুকতেই তুর জোরে ভাও করে উঠল। আনান হতচকিয়ে গেল তাতে। এই প্রথম সে ভয় পেয়েছে। তুর আনানকে দেখে নিজেও ভয় পেল। কোনো রকম হিজাব টেনে ঠিক করতে করতে বলো, জামাই তুমি এখানে? ব্যাপারটা
কি? আনান তুরের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। জামাই শব্দ শুনতেই রাগ মাথায় চড়া দিয়ে উঠল। তুর কিছু বলতে যাবে তার আগে আনান তুরের কোমর জড়িয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। তুর আনানের এহেন কাণ্ডে হকচকিয়ে গেল। আনানের স্পর্শ পুরো শরীর কেঁপে উঠছে বারবার। আনান মুখে শয়তানির হাসি দিয়ে বলল, জামাই যখন বলেছ তখন নতুন বউকে আদর যত্ন তো করতেই হয়। কি বলো বউ? করবো একটু আদর। তুর ঘামছে আনানের কথায়। আনান যে এইসব বলবে তা তুর বুঝতে পারেনি। তুর কাঁপা কাঁপা গলায় বলল, দেখুন আপনার আমার জামাই না, আমি তো আমার বান্ধবীদের বাজানো ওইসব বলেছি, প্লিজ ছেড়ে দিন। আনান দাঁতে দাঁত চেপে বলল, মিথ্যা একদম বলবে না, সত্যি করে বলো। সত্যি বলছি, ওরা আপনাকে দেখে ফিদা হয়ে গেছে। ওরা যদি আপনার সাথে প্রেম করতো তাহলে আমাকে সময় দিত না। তাই তো আমি ওরকম করেছি যাতে আপনাকে পটাতে না পারে। সত্যি বলছি, এমনি তো এরকম প্যাকেট করা ছেলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। ছেড়ে দিন প্লিজ। আর করব না প্লিজ, তড়িঘড়ি করে বলে দম নিল তুর। আনান কোমর ছেড়ে দিল, সামনে থেকে সরল না। বিয়ে করার এত শখ যখন মা বাপকে বলতেই পারো। আল্লাহ জানে কেন এসব মেয়েদের মা বাপ ছেড়ে দেয় বেয়াদবি করার জন্য। শেষের কথাটা ব্যঙ্গ করে বলল তুর। আনানের শেষের কথাটা শুনে মাথা নিচু করে ফেলল। দু চোখ ভরে উঠল। চোখ পিট পিট করে চোখের পানি আটকানোর চেষ্টা করছে। কাঁপা কাঁপা গলায় বলো, সরি, আমি আসলে। আনান রেগে বলল, আসলে কি? নাকি এখনও বাহানা দিবে? থার্ড ক্লাস মেয়ে। নেহাত আমি কোনো মেয়ের গায়ে হাত তুলি না, তা না হলে মেরে পুঁতে দিতাম। তুর মাথা উঁচু করে আনানের দিকে তাকাতে আনান হতচকিয়ে গেল। তুরে দুগাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে, চোখ লাল হয়ে আছে, গালে দুবাস আর নাকে ডগায় রক্তবর্ণ ধারণ করে আছে। জেনে টোকা দিতে গড়িয়ে পড়বে। তুর চোখে পানি নিয়ে বলল, আসলে মা বাবা যদি ছেড়ে না দিত তাহলে এতটা বেয়াদব হতাম না স্যার। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেন ছেড়ে দিয়েছিল। আনান নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই প্রথম কারো চোখের পানি দেখে তার মনের তীব্র যন্ত্রণা হচ্ছে। তুর জোরপূর্বক হেসে উঠে বলল, আসলে সরি স্যার। তুর চোখের পানি মুছে দৌড়ে বাইরে চলে গেল। ক্যাথি দরজার বাইরে দাঁড়িয়েছিল। শেষের কথাগুলো শুনতে পেয়ে থমকে দাঁড়ালো। তুর দৌড়ে বের হয়ে যেতে দেখে সে আনানের সামনে দাঁড়িয়ে বলল, খুব দুঃখিত স্যার, ওই মেয়েটা তরফ থেকে। আসলে কি বলুন তো, মেয়েটা বুঝতে পারেনি তাই দুষ্টুমি করে ফেলেছে। খুব চঞ্চল তো তাই। তা না হলে তার কোনো খারাপ ইন্টেনশন ছিল না, কিন্তু আপনি আজ খুব বড় একটা আঘাত করে ফেলেছেন। আসলে মেয়েটার বাবা মা তাকে ছেড়ে দিয়েছে যখন সে কেবল দুধের বাচ্চা ছিল। খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছেন। ক্যাথি দৌড়ে বাইরে চলে গেল তুরকে খুঁজতে। ক্যাথি বের হওয়ার পরপরই মাহের আনানের সামনে এসে দাঁড়িয়ে বলল, চল বাইরে যাই। আনান যেন কিছু শুনতে পাচ্ছে না। তার চোখে শুধু তুরের কান্না মাখা চেহারাটা ভাসছে আর কানে বাজছে ক্যাথির কথাগুলো। আজ প্রথম কারো কান্না তাকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। তুর শুকনিরে পেছনে ঝিলের পাশে বসে আছে, চোখের পানি বাদ মানছে না। আসলে তো তার বাবা মা তাকে ছেড়ে চলে যেতে সে এমন হয়েছে। তারা থাকলে হয়তো কারো কাছ থেকে এমন কথা শুনতে হতো না। তুর চোখের পানি মুছে বাগানের দিকে হাঁটা শুরু করলো। তার নিচে দুর্বলতা নিজের কাছে রাখাই শ্রেয়। কাউকে দেখাবে না সে যে দুর্বল। কাউকেই না। তুর বাগানে গিয়ে সবার সাথে আগের মতো হেসে কথা বলছে। বাচ্চাদের সবাইকে বলছে ফ্রেশে আসতে। সবাই ধীরে ধীরে চলে যেতে লাগলো। ওইদিকে রান্না প্রায় শেষ। তুর বাড়ির দিকে রওনা দিল। স্টেলার ক্যাফে তুরকে খুঁজে না পেয়ে চলে গেল। তারা ঠিক করে রেখেছে বিকালে তুরের সাথে কথা বলে নেবে। আনানের মনে বিষাদের ছায়া। নিজেকে ধিক্কার জানাচ্ছে এই জঘন্য কাজের জন্য। মাহের বারবার সান্ত্বনা দিচ্ছে, বলেছে কাল সরি বলতে। তারপরও আনানের মন শান্ত হচ্ছে না। দুপুরে জুমার নামাজের পর সবাই খেতে বসলো, কিন্তু তুরকে না দেখে সবাই চিন্তিত। আনান আর মাহেরও তাদের সাথে খেতে বসেছে। ছোট ছোট বাচ্চারা জোর করতে
আর ফেলতে পারেনি। সবাইকে চিনতে করতে দেখে দুজনে অবাক। কার জন্য সবাই কপাল সূক্ষ্ম ভাঁজ পড়েছে তা বুঝতে পারছে না তারা। বিকেলে তুর এলো। সবাই তুরের উপর রেগে আছে। তুর সবাইকে কোনো রকম ম্যানেজ করে নিল। সবাই মিলে বাগানে সাজানো জায়গাটায় গেল। ছোটরা নিচে বসে আর সব প্রবীণরা চেয়ারে বসেছে। তুর টুলের উপর বসে টুংটাং করে গিটারের সুর তুলছে। চোখ বন্ধ করতে দুটো লাইন মনে পড়ল। চোখ বন্ধ রেখে গাইতে শুরু করলো। আনান গানের আওয়াজ শুনে তড়িঘড়ি করে এগিয়ে এলো। বাগানে যেতেই থমকে গেল আনান।